2024 সালের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট ইউজি কি বাতিল করে দেওয়া হবে? নতুন করে কি আবার নেওয়া হবে নিট পরীক্ষা? এই জল্পনা চলছে এখন গোটা দেশ জুড়ে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলা নিয়ে 8ই জুলাই সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, নিট ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে এটা স্পষ্ট। সোমবার এনটিএর কাছে 3টি বিষয় নিয়ে তথ্য জানতে চেয়েছে মাননীয় শীর্ষ আদালত। কখন প্রথম প্রশ্নপত্র ফাঁস হয়েছিল? 2, কিভাবে ফাঁস হওয়া প্রশ্নপত্র ছড়ানো হয়েছিল? এবং 3, প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং পরীক্ষা হওয়ার মধ্যে সময়ের ব্যবধান কত ছিল? সোমবার শীর্ষ আদালত জানিয়েছে যে নতুন করে নিট ইউজি নেওয়া হবে কিনা তা এই বিষয়গুলোর ওপর নির্ভর করছে। সার্বিকভাবে বুধবার বিকেল 5টার মধ্যে হলফনামা দাখিল করে এনটিএ কে যাবতীয় তথ্য জানানোর নির্দেশ দিয়েছে মাননীয় শীর্ষ আদালত। তার পাশাপাশি একই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে হলফনামা দাখিল করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর 11ই জুলাই 2024 নিট মামলার শুনানি হবে। তাই এখন জল্পনা চলছে, নিট নিয়ে কি তাহলে বড় কোনো সিদ্ধান্ত আসতে চলেছে? 2024 সালের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা কি আবার দিতে হবে প্রায় 24 লক্ষ পরীক্ষার্থীদের? কিছুদিন আগে 1563 জন পরীক্ষার্থীদের রি এক্সাম নেওয়া হয়েছিল, যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। সেই পরীক্ষায় বসেনি 48%, অর্থাৎ 750 জন পরীক্ষার্থী। তাই এখন আবার যদি নিট হয় তাহলে কতজন বসবে পরীক্ষায়? আর নিট বিতর্কের এই পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে বিভিন্ন সরকারি স্কুল বন্ধ হয়ে যেতে পারে বলে এক অভিযোগের মূলে বিভ্রান্ত অভিভাবক ও শিক্ষক ছাত্র মহল। তাই নিট নিয়ে কি বলছে মাননীয় উচ্চ আদালত এবং পাশাপাশি রাজ্যের শিক্ষার হাল হকিকত নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখার সদস্য হরকিশোর ভৌমিক। স্বাগত ভৌমিকবাবু আপনাকে। নমস্কার ভৌমিকবাবু, মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিটের পরিবর্তে পূর্বের ন্যায় রাজ্য ভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করার দাবি সহ অবিলম্বে নিট পরীক্ষার ফলাফল বাতিল করে পুরনো পরীক্ষার দাবিতে 27শে জুন থেকে 3রা জুলাই সপ্তাহব্যাপী সারা দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করেছেন আপনারা, অর্থাৎ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। তারই অঙ্গ হিসেবে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনও আপনারা করেছেন অল ইন্ডিয়া সাব এডুকেশন কমিটির সেভ এডুকেশন কমিটির তরফ থেকে। এখন একটু বিস্তারিত জানবো আজকে শুরুতেই আপনার কাছে যে নিট নিয়ে আপনাদের বর্তমান অবস্থান কি এবং আপনাদের দাবি কি? নমস্কার, আমি মাননীয় সঞ্চালক এবং টিভির সামনে যারা বসে আছেন প্রত্যেক দর্শককে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভারতবর্ষে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে সেটা হচ্ছে সর্বভারতীয় ডাক্তারির যে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি, এই পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁসের যে কেলেঙ্কারি, এই যে করাপশন, এটা আজকে সারা ভারতবর্ষে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি আমাদের যে সংগঠন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি, সারা ভারতবর্ষের বিশিষ্ট শিক্ষাবিদরা এই কমিটিতে আছেন। তারা সারা ভারতবর্ষের শিক্ষা আন্দোলন করে যাচ্ছেন এবং তার সাথে সাথে এই যে নিট ইউজি পরীক্ষার যে কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁসের যে কেলেঙ্কারিটা নিয়ে আমরা সপ্তাহব্যাপী আন্দোলন সংগঠিত করেছি সারা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে। ত্রিপুরা তো আমরা
আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি তার বিরুদ্ধে। বিষয় হচ্ছে, দেখুন, আমাদের যে এই সংগঠন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির নাম হয়েছে বেশি দিন হয়নি। আচ্ছা, আগে এটার নাম ছিল শিক্ষা সংকোচন বিরোধী স্বাধিকার রক্ষা কমিটি। এই কমিটিতে সারা ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবাংলার বিখ্যাত প্রথিতযশা ব্যক্তিরা এই কমিটিতে ছিলেন। এই কমিটিটা তৈরি হয়েছিল মূলত তখনকার সময়ে 1986 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক স্তরে ইংরেজি উঠিয়ে দিয়েছিল এবং ফার্স্ট ফেইল প্রথা চালু করেছিল। তার বিরুদ্ধে গর্জে উঠেছিল পশ্চিমবাংলার যে শিক্ষাবিদ, মনীষী, মহাপুরুষ ছিল তারা। তখন এই আমাদের অল ইন্ডিয়া শিক্ষা সংকোচন বিরোধী স্বাধিকার রক্ষা কমিটি তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে যখন এটা সর্বভারতীয় স্তরে যায়, তখন এটার নাম হয় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। এই কমিটি বিভিন্ন সময়ে ভারতবর্ষের যে শিক্ষার বিষয়ে, শিক্ষা আন্দোলনের সাথে জড়িত ছাত্র বিরোধী যে কোনো শিক্ষানীতি যখন সরকার গ্রহণ করে, তার বিরুদ্ধেই এই কমিটি গর্জে উঠেছে। ঠিক, এখন এই মুহূর্তে যেটা জানতে চাইছিলাম যে আপনাদের অবস্থান, আমি আর একটু বলছি, গর্জে উঠেছে। হ্যাঁ, এই নিট প্রসঙ্গে আমি আসছি। 2020-তে যখন ভারতবর্ষে করোনার অতিমারি চলছে, তখন সরকার কি করেছে? সরকার একতরফাভাবে কোনো পার্লামেন্টে কোনো অধিবেশন না ডেকে ক্যাবিনেট ডিসিশন নিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 প্রচলন করেছে। তাতে কি বলা আছে? তাতে কি করেছে? ইউজিসি বাতিল করে দিয়েছে। এটাকে বাতিল করেছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। তারপরে মেডিকেল কাউন্সিল, এটাকেও বাতিল করে দিয়েছে। এই যে এমসিআই, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, এটাকে করেছে ইন্ডিয়ান মেডিকেল কমিশন। এগুলি 2020-র যে জাতীয় শিক্ষানীতিতে এগুলি করেছে। করেছে কি, এই যে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা 2020-তে তৈরি হয়েছে। এর আগে আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীনতার পরে শিক্ষাটা ছিল যৌথ তালিকায় ছিল। কিন্তু এই যে 2020-তে কি করেছে, আগে যেমন ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়তে গেলে রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা হতো, সেই যে রাজ্যভিত্তিক যে প্রবেশিকা পরীক্ষাটা বাতিল করে একটা কেন্দ্রীয় সংস্থা তৈরি করেছে, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, করে তাকে দিয়ে এই পরীক্ষাগুলি নেওয়াচ্ছে। এই যে আজকে সারা ভারতবর্ষে প্রায় 23 লক্ষ ছাত্রছাত্রী, অ্যারাউন্ড 23 লক্ষ ছাত্রছাত্রী এবার নিট পরীক্ষা দিয়েছে। এই যে আজকে এনটিএ পরীক্ষাটা নিয়েছে, এটা তো সর্বভারতীয় এফেক্ট, এটা বিরাট এফেক্ট। আজকে যদি রাজ্যে রাজ্যে পরীক্ষাগুলি হতো, আগে তো আমরা এরকম শুনি নাই। প্রশ্ন ফাঁসের কথা কোনটা শোনেননি আপনি? মানে প্রশ্ন ফাঁস শোনেননি? প্রশ্ন ফাঁসের কথা তো আগে আমরা শুনি নাই। প্রশ্ন ফাঁস তো আগেও হয়েছে। আগে তো প্রশ্ন ফাঁসের ইতিহাস তো এটা প্রথম নয়। না, আরো হয়েছে। আমার কাছে লিস্ট আছে। হ্যাঁ, আমার কাছে লিস্ট আছে। প্রশ্ন ফাঁস হয়েছে, আমার কাছে লিস্ট আছে। বহু প্রশ্ন ফাঁস হয়েছে, যেমন বেপম কেলেঙ্কারি। হ্যাঁ, বহু, সেই লিস্ট অনেক, সেটা অনেক লম্বা, আমাদের জানা হতো যে ইউজিসি পেপার লিক, সেটা আগে পরে বিভিন্ন সরকারের আমলে হয়েছে। এই যে এইটার মতো এরকম ব্যাপক কেলেঙ্কারি আর হয় নাই।
এটাতে আজকে ধরেন যারা ডাক্তার হবে, যারা ভবিষ্যতে দেশের সেবা করবে, জনগণের সেবা করবে, দেশকে ভালোবাসবে, রুগীকে বাঁচাবে, তারা যদি ডাক্তারি পড়ার সময় তাদের কেলেঙ্কারিতে জড়িয়ে যায় অসৎ উপায় অবলম্বন করে, তাহলে তারা কতটুকু দেশকে দেবে সেটাই আমাদের কাছে প্রশ্ন। আজকে গরিব ঘরের ছেলেমেয়েরা যাদের এবিলিটি আছে, যাদের গুণ আছে, কোয়ালিটি আছে, তারা অর্থের জন্য ডাক্তার হতে পারবে না, অথচ যার কোনো গুণ নেই, কোয়ালিটি নেই, যার সে আজকে অর্থের বিনিময়ে ডাক্তারি পড়ে আসবে, তাহলে সে আমাদের দেশকে কি দেবে, ডাক্তারি পরিষেবা কি দেবে? ওকে, আমরা সেটা আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো আসলে সবারই জানা জিনিস ছিল, যে কিভাবে এনটিএ গঠন হয়েছে বা কিভাবে পরীক্ষা নেওয়া হয়েছে বা আপনাদের সংগঠনও কিভাবে কাজ করছেন। কিন্তু এখন মূল বিষয় হচ্ছে যারা হয়তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা জুড়েছেন ওনারা জানতে চাইছেন হয়তো যে এনটিএ কি হবে আগামী দিনে, বা নিট পরীক্ষার যে আগামী দিনে ভবিষ্যৎটা কি হবে সেই দিকটা একটু আলোকপাত হয়তো অনেকেই চাইছেন। এখন আপনারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, আপনাদের নিশ্চয়ই কিছু দাবি আছে। আপনাদের দাবির মধ্যে একটা দাবি তো আমরা জানি, যেটা হচ্ছে যে আপনারা চাইছেন যে রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা হোক। আবার আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, কিন্তু রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা বাতিল কেন করা হলো সেটাও কিন্তু আমাদের একবার ঘুরে দেখতে হবে। এটা বাতিল করা হয়েছিল নিশ্চয়ই কারণ ওই তো এটা ওই এনইপি নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে এডুকেশন মানে যে বিল, যে শিক্ষা বিল এনেছে, সেটাতেই তারা করেছে কি এই যে রাজ্য ভিত্তিক যে প্রবেশিকা পরীক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে এগুলি বন্ধ করে দিয়ে এনটিএ এর একটা ন্যাশনাল লেভেলে যে কমিটিকরণ করে এই ন্যাশনাল লেভেলের যে কমিটি এনটিএ ন্যাশনাল টেস্টিং অথরিটির আন্ডারে সেটা করেছে। হ্যাঁ, সেটা আপনি বলছেন এখন রাজ্যভিত্তিক আমরা চাইছি সত্যি, এখন আমরা চাইছি, আমাদের কমিটি চাইছে এনটিএ বাতিল করো, মেডিকেল কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় যে নিট পরীক্ষা সেটা এনটিএ কে বাতিল করতে চাইছে। আমরা চাইছি এনটিএ কে বাতিল করো, এবং মেডিকেল কোর্সে ভর্তির জন্য যে সর্বভারতীয় পরীক্ষা সেটা বাতিল করে পুরো রাজ্যভিত্তিক পরীক্ষা নেওয়া হোক। আচ্ছা, এটা আমাদের দাবি। তারপরে 2024 সালের যে নিট পরীক্ষা হয়েছে, নিট যে পরীক্ষাটা হয়েছে মেডিকেলের যে এন্ট্রান্স পরীক্ষাটা, এটা বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হোক। ওকে, নতুন করে পরীক্ষার দাবি পরীক্ষা নেওয়া হোক, এগুলি আমাদের দাবি। ওকে, এখন কথা হচ্ছে যে 8ই জুলাই মাননীয় সুপ্রিম কোর্ট যা বলেছেন তা শুনে আপনাদের কি মনে হচ্ছে? এবছর আবার নিট পরীক্ষা হবে? আপনাদের দাবি তো আবার পরীক্ষা করানোর। আর সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্ট বলেছে যে যদি এই নিট পরীক্ষায় প্রশ্নপত্র পাস হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে, সেটা কিন্তু বলেছে। এবং এটা 11ই জুলাই এনটিএ কে না, সিবিআই কে বলেছে রিপোর্ট দেওয়ার জন্য, জমা দেওয়ার জন্য। গভর্নমেন্ট এবং সিবিআই কে বলেছে 11ই জুলাই তার রিপোর্ট জমা দিতে। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু একথা বলেছে যে যদি এখানে নিট পরীক্ষায় যদি কোনো হসপস গরমিল হয়ে থাকে, সেখানে যদি কোনো আর্থিক কেলেঙ্কারি থেকে থাকে, তাহলে নিট পরীক্ষা বাতিল হবে এবং নতুন করে পরীক্ষা হবে, সে কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। আচ্ছা, আবার পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্ট বলেছে, মানে কি কি বলেছে? পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে তাহলে আবার পরীক্ষা নিতে হবে। দোষীদের চিহ্নিতকরণ যদি না করতে পারা যায়, যদি না করা যায় তাহলে আবার পরীক্ষা নিতে হবে। এবং সোশ্যাল মিডিয়ায় যদি ফাঁস হয়ে থাকে প্রশ্নপত্র, তাহলে আবার পরীক্ষা নিতে হবে। এখন কথা হচ্ছে যে মাননীয় কোর্ট কি রায় দেবেন বৃহস্পতিবার দিন বা 11ই জুলাই, সেটা অবশ্যই সেটা আমরা দেখব, সেটা তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কিন্তু রিনিট হলে কি মনে হয় ভূমিবাবু, যে রিনিট হলে কি সব ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের প্রতি ন্যায় করা যাবে? এখানে আর একটা কথা আপনাকে বলতে হবে। দেখুন, এই যে নিটের যে পরীক্ষাটা হয়েছে সম্ভবত 5ই মে, খুব সম্ভবত 5ই মে, রেজাল্টটা আমার যে
সার্কেল আছে, আমার যে ফেরি আছে, যারা স্টুডেন্ট নিট পরীক্ষা দিয়েছে, তাদের কাছে শুনেছি নিটের রেজাল্টটা বেরোনোর কথা ছিল 14ই জুন। একদম ঘোষিত তারিখ ছিল 14ই জুন। তাহলে যেদিন ভারতবর্ষের যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে, ওই দিন 4 জুন তাড়াহুড়ো করে এই নিটের রেজাল্টটা দেওয়ার মানেটা কি, অর্থটা কি? এবং এই 4 জুন যখন রেজাল্টটা ডিক্লেয়ার করলো, পরবর্তী সময়ে যখন দেখা গেল 67 জন পরীক্ষার্থী সারা ভারতবর্ষে 720 নম্বর পেয়েছে, 67 জন। এর মধ্যে গুজরাটের একটা কেন্দ্র থেকেই 6 জন 720 করে পেয়েছে। গুজরাট না, এটা হরিয়ানা। না, গুজরাটে। আচ্ছা, গুজরাটে। আচ্ছা, 720-এ 720 পেয়েছে একটা সেন্টারের 6 জন না 7 জন স্টুডেন্ট। আমি ঠিক নাম্বারটা 6 অথবা 7 হবে। আচ্ছা, এরপরে এর মধ্যে কি দেখা গেছে, নাম্বারের যে রেঞ্জ 716, 715, 717, 718, 719, এখানে এই প্রশ্নটা উঠেছে যে একটা পরীক্ষার্থী প্রশ্নের যে নাম্বারের ঠিক আছে, শুনুন বলতে হয়েছে, এটা দর্শকরা জানে, এগুলো অনেক পুরনো হয়ে গেছে। এগুলো দেখুন কিভাবে হয়েছিল, কি কি অভিযোগ হয়েছিল, এই যে 6 জনের বিষয়, অনেক ধরপাকড় হয়ে গেছে। বিভিন্ন এজেন্সিরা এনটিএ যে কমিটি গঠন করেছিল, সেই কমিটি তদন্ত চালাচ্ছিল, এবং তারপর মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অনেক ধরনের, এবং তারপর সিবিআই কে তদন্তের ভার দেওয়া হয়েছে, সিবিআই তদন্ত করছে, ধরপাকড় হচ্ছে। এগুলো অনেক পুরনো জিনিস। এখন কথা হচ্ছে যে এখন যেদিকে তাকিয়ে আছে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মহল এবং রাজ্যের বা আমাদের গোটা দেশের অভিভাবক মহল, বিশেষ করে নিটের যারা পরীক্ষার্থী ছিলেন, যে রিনিট হলে যেটা জানাচ্ছিল যে সবার প্রতি ন্যায় করা হবে কিনা রিনিট হলে। কারণ এই যে আপনি 67 জন, আমরা বলছিলাম 67 জন 720 করে পেয়েছেন, তাদের মধ্যে কি আমরা বলতে পারি যে কেউই অসৎ উপায় অবলম্বন না করে 720 পেয়েছেন? এরকম তো অনেকেই থাকতে পারেন, অনেকেই আছেন, এবং এখন আবার পরীক্ষা দিলে তারা এই র্যাঙ্কিং নাও আসতে পারে তাদের। ঠিক এখন সে জায়গায় দাঁড়িয়ে সবার প্রতি ন্যায় করা যাবে কিনা, সেটা শুনুন, সেটা এখানে বসে বলা যাবে না। আচ্ছা, এভাবে বলা যাবে না। কারণ যেখানে একটা গরমিল হয়েছে, যেখানে একটা অসৎ উপায় অবলম্বন করা হয়েছে, যেখানে আমরা পত্রপত্রিকা, সেটা তো আমার ধরেন আমার কাছে এখানে অথেন্টিক কোনো ইয়ে নেই, কিন্তু যতটুকু পত্রপত্রিকায় আমরা জানতে পেরেছি, সেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে প্রশ্নপত্র ফাঁসে। তাহলে আপনি আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই পরীক্ষাটাকে আমরা বৈধ বলে ভাবতে পারি? না, এখন আমরা বৈধ বলে ভাবতে পারি না। তাহলে যদি আমরা এই পরীক্ষাটাকে বৈধ বলে ভাবতে না পারি, তাহলে নিশ্চয়ই আবার নিট পরীক্ষাটা নতুন করে নেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আবার রিনিট হলে কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলে আপনারা আপনারা সেভ এডুকেশন নিয়ে কাজ করছেন, ধরেন আপনারা এডুকেশনের অনেক কিছু আপনারা জানেন। এখন রিনিট যদি করা হয়, এখন মাননীয় কোর্ট অর্ডার করুক বা নিজে থেকে কেন্দ্র সিদ্ধান্ত নিক, যেটাই হোক, রিনিট করলে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে? চ্যালেঞ্জ এক তো হচ্ছে যারা টেস্টিং এজেন্সি বা সরকারের পক্ষের কাছে কি ধরনের, যারা শিক্ষা দপ্তরের কাছে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, ছাত্রছাত্রীদের জন্য কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে? না দেখুন, অ্যাকচুয়ালি এই বিষয়টা আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন, বিষয়টা অত্যন্ত জটিল। কারণ যারা ডাক্তার হওয়ার উপযুক্ত, এদের ক্ষেত্রে আমার মনে হয় কোনো জটিলতা নেই। আচ্ছা, আমার মতে, আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় কোনো জটিলতা নেই। যার কোয়ালিটি আছে, যে ডাক্তার হওয়ার একবার জায়গায় দুবার পরীক্ষা দিলে তো রেজাল্ট একই থাকার কথা, একই প্রিপারেশন তো আগে নিয়ে নিয়েছে এবং সারা জীবনের জন্য এটা কাজে লাগবে। সে কিন্তু ফুল প্লেজেড, সে প্রিপারেশন নিয়েই ওই জায়গায় গেছে একদম। ফলে যারা অ্যাকচুয়ালি সত্যিকারের যারা কোয়ালিটি, তাদের ক্ষেত্রে কিন্তু নিট আবার পুনরায় নিলে আমার মনে হয় না, আমি এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা। ঠিক, অনেকেই বলছেন যে একবার তো প্রিপারেশন করেছেন, অনেক কষ্ট করে বা রাত জেগে পড়াশোনা করে তারা প্রিপারেশন করে,
কিন্তু প্রিপারেশন বা এইসব ধরনের পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা হোক বা এইসব ধরনের পরীক্ষার জন্য বিশেষ করে চিকিৎসা জগতের সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাদের পড়াশোনাটা বা প্রিপারেশনটা তো শুধু পরীক্ষার জন্য নয়। পরীক্ষা শেষ তারপর আমি ভুলে গেছি, ব্যাপারটা তো এরকম না। নয়। পরীক্ষা শেষ, নম্বর পেলাম, র্যাঙ্কিং পেলাম, তারপর আমি ভুলে গেছি, তা তো নয়। তাহলে একই জিনিস যদি আবার কিছুদিন পর তার কাছে জানতে চাওয়া হয়, তাহলে তার উত্তর তো একই হবে। একই হবে। তাহলে এখানে ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের কাছে খুব বেশি বড় চ্যালেঞ্জিং হবে কি রিনি? না না, আমার তো মনে হয় না, আচ্ছা, আমার তো মনে হয় না Okay. চ্যালেঞ্জিং হবে। ওকে। এছাড়া ছাত্রছাত্রীদের কাছে না হতে পারে, কিন্তু যদি এটা এই মুহূর্তে দপ্তরের কাছে কোনো ধরনের ভাবে চ্যালেঞ্জিং হতে পারে কি? এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনি আজকে ধরেন এই যে প্রশ্নপত্রটা ফাঁস হয়েছে, এই যে প্রশ্নপত্র ফাঁসের কারণটা কি, কিভাবে হয়েছে, এটাকে ইনভেস্টিগেশন করে বার করতে লাগবে। ওকে। এবং সেটা তো চলছে, হ্যাঁ চলছে। তাহলে CBI করছে তদন্ত। সিস্টেম দেখুন, ইনফ্রাস্ট্রাকচার তার যদি সে ম্যান পাওয়ার যদি থাকে, তাহলে পারবে না কেন? না পারার তো কোনো কথা না। আজকে যদি ভারতবর্ষে এত বড় একটা ইলেকশন যদি হতে পারে, এত বড় একটা ইলেকশন যদি এভাবে হতে পারে, তাহলে একটা নিট পরীক্ষা কেন হতে পারবে না? সবাই আবার পরীক্ষায় বসবে বলে আপনি মনে করেন? যারা প্রথমবার পরীক্ষা দিয়েছে, যাদের ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তারা নিশ্চয়ই বসবে, নিশ্চয়ই বসবে, বসবে না কেন? সেখানে তো সবারই ডাক্তার হওয়ার নিশ্চয়ই ইচ্ছে ছিল বলে প্রথমবার পরীক্ষাতে বসেছিলেন। এখন কথা হচ্ছে নতুন করে নিট পরীক্ষার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা হতে পারে? মানে এখন শোনা যাচ্ছে যে অনলাইন পরীক্ষা হতে পারে, অনলাইন হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে। অনলাইন পরীক্ষা হলে এখানে দেখুন, অ্যাকচুয়ালি নিট এইসব পরীক্ষাগুলি, এই যে হায়ার এডুকেশনের যে লেভেলের যে পরীক্ষাগুলিতে, এখানে অ্যাকচুয়ালি দেখুন, আজকে ধরেন এই যে মানে নিট পিজি, নিট পিজি পরীক্ষা দিয়ে যারা বাতিল হয়েছে, এটা তো বাতিল করার কোনো প্রশ্ন ছিল না। কারণ আজকে দেখুন, আমার পরিচিত আমার এক বন্ধুর ছেলে, না এটা বাতিল বলতে এটা পোস্টপোন করা হয়েছে, ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তাইলে যারা পরীক্ষা দেওয়ার কথা ছিল, নেট ইউজিসি বাতিল করা হয়েছে, কিন্তু নিট পিজি যেটা পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কখন পিছিয়েছে? যখন স্টুডেন্টরা তাদের সেন্টারে অলরেডি গিয়ে পৌঁছে গেছে। যেমন আমার এক বন্ধুর ছেলে ডাক্তার, সে পিজির জন্য গেছে পরীক্ষা দিতে কলকাতা, যেদিন পরীক্ষার আগের দিন শুনে পিজি পিছিয়ে গেছে। তাহলে এটা এভাবে হুট করে এটা পেছানো তো ঠিক হয়নি। কারণ নিট ইউজির সাথে নিট পিজির তো কোনো সম্পর্ক নেই, এটা তো কোনো সম্পর্ক নেই, এটা পিছনে তো কোনো মতে ঠিক হয়। কারণ বহু স্টুডেন্ট বহু দূর থেকে বহু টাকা খরচ করে তারা পিজি পরীক্ষাটা দিতে গিয়েছিল। তাহলে আজকে হঠাৎ করে এই যে পরীক্ষাটা বাতিল করলো, তাতে কি হয়েছে? অনেক নিডি ছেলে মেয়ে তো আছে, তাদের যে কনভেন্স আছে, তাদের থাকা খাওয়ার বিষয় আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা যেটা দেখছি যে সার্বিকভাবে বুধবার বিকেল 5টার মধ্যে হলফনামা দাখিল করে এনটিএ কে যাবতীয় তথ্য জানানোর নির্দেশ দিয়েছে মাননীয় শীর্ষ আদালত। এখন এনটিএ কতটা বিপাকে আছে মনে করেন আপনারা এই ব্যাপারটাতে? মানে সুপ্রিম কোর্টের এই অর্ডার, এনটিএ তো বিপাকেই আছে। এনটিএর যে ডাইরেক্টর ছিলেন সুবোধ সিং, উনাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। নতুন যাকে দিয়েছেন উনিও, আমি বলছি না, উনিও খুব একটা আমি যতটুকু আমার কাছে আছে, উনি কি করবেন উনি জানেন, উনি কি করবেন উনি জানেন। হ্যাঁ, ন্যাশনাল এনটিএ এটা তো অ্যাকচুয়ালি সরকারি প্রতিষ্ঠান। তো সরকার যদি মনে করেন অনেস্টলি কোনো একটা ভালো কাজ করার ইচ্ছা প্রকাশ করে, বা অনেস্টলি যদি করার ইচ্ছা প্রকাশ করতে না পারার কোনো প্রশ্নই ওঠে না, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে পারবে না কেন? না পারে তো কোনো কথা নয়। ওকে, আপনারা এনটিএ বাতিলের এখন আমরা এনটিএ বাতিল করার আমরা কেন দাবি করছি? কারণ বাতিল করছি কেন? কারণ আজকে এনটিএ এর মাধ্যমিক পরীক্ষাটা হওয়ার কারণে এটা সর্বভারতীয় লেভেলে এটার একটা বিরাট এফেক্ট পড়েছে। আজকে রাজ্যভিত্তিক আগে হতো, ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা হতো,
ডাক্তারের প্রবেশিকা সেখানেও তো হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁস হতো, এখন প্রশ্নপত্র যে ফাঁস না, হতো যেভাবে হতো হ্যাঁ, সেখানে এখানে তাহলে দেখুন কোন কোন রাজ্যে হচ্ছে, কোন রাজ্যে হচ্ছে হতো না, না। তাতে কি মানে প্রভাব পড়ছে না গোটা প্রক্রিয়াটার না, উপর কি প্রভাব পড়তো তখন না? কিন্তু গোটা না, প্রক্রিয়া গোটা প্রভাব পড়েনি। প্রক্রিয়া বলতে পরীক্ষা পিছিয়ে যেত না, না। কিন্তু এভাবে যদি ধরুন কোন কোন রাজ্যে তার সুবিধা নিচ্ছে, প্রশ্নপত্র ফাঁস করার সুবিধা নিচ্ছে, বা অনেক সময় ধরা পড়ছে, অনেক সময় ধরাও পড়ছিল না, এখন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য নিজস্বভাবে কি ফায়দা নিচ্ছিল না? তার জন্য যদি সেন্ট্রালাইজ যখন না, করা হয়েছে, এখন তাতে কি দেখেন, সবাইকে honesty-টা- সমান অধিকার দেওয়া হলো? না, না, সেন্ট্রালাইজড ওয়েতে করলে সমান অধিকারটা এটা আমি মনে করি না। কারণ দেখুন একটা জিনিস কি, এখন আজকে সমান অধিকারের কথা বলে আজকে দেখুন না এফেক্টটা কি হয়েছে সারা ভারতবর্ষে। আজকে সারা ভারতবর্ষের এফেক্টটা দেখুন না আপনি কি হয়েছে। 23 লক্ষ স্টুডেন্ট, মানে তাদের মেন্টাল হ্যারাসমেন্টটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে যদি স্টেট লেভেলে হতো পরীক্ষাগুলি, একটা স্টেটে হলে দরকার হলে স্টেটের পরীক্ষাটা বাতিল করে দিত, স্টেটের পরীক্ষাটা বাতিল করে দিত, প্রয়োজন হলে স্টেটের পরীক্ষাটা বাতিল করে দিত, বাকি অন্য স্টেটগুলি তো ভালো থাকতো। তাহলে এত বড় যে ব্যাড এফেক্টটা সারা দেশের উপর পড়তো না, এত বড় প্রভাবটা পড়তো না। দর্শক বন্ধুরা, নিট ইউজি পরীক্ষার এই যেটা জাতীয় স্তরে পরীক্ষা এবং প্রবেশিকা পরীক্ষা জাতীয় স্তরে হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন শুধু অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকেই নয়, অনেক সংগঠন থেকে বা বিরোধী দলরাও কিন্তু এই ধরনের প্রশ্ন তুলেছে। আগামী দিনে কি হয় সেটা অবশ্যই মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশন কি রায় দেন সেদিকে তাকিয়ে থাকতে হবে, গোটা দেশকে সেদিকে আমরা নজর রাখছি। তবে এই মুহূর্তে আমরা একটু চোখ রাখবো নিটের পাশাপাশি। নিট নিয়ে কি হচ্ছে, নিটের মাননীয় সুপ্রিম কোর্ট 11ই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দিন রায় দেবেন। এখন রাজ্যের দিকে আমরা যদি একটু চোখ রাখি, রাজ্যের স্কুল বন্ধ হবার বিষয়টা নিয়ে আপনারা কতটা ওয়াকিবহাল, আপনারা কি জানেন? আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে রাজ্যে আমি কালকে বা আগের দিনের পত্রিকায় দেখেছি 160টা স্কুল বন্ধ হয়ে গেছে। সারা ভারতবর্ষে কত লক্ষ স্কুল আমার ঠিক খেয়াল নেই, 1,57,000 স্কুল মনে হয় সারা ভারতবর্ষে বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই যে এখন এই যে জাতীয় শিক্ষানীতির বিষয়টা আসতে লাগে, আপনি বলেন 1,57,000 মতো স্কুল গোটা দেশে, আমার যতটুকু মনে হচ্ছে মানে এরকম ফিগারটাই দেখছি হতে পারে, গোটা দেশে বহু স্কুল বন্ধ হয়ে গেছে। এই যে জাতীয় শিক্ষানীতি 2020, এটার প্রতিফলন হচ্ছে স্কুল বন্ধ। কি করেছে দেখুন, এগুলি মানে জাতীয় শিক্ষানীতি 2020 অনেক ব্যাড এফেক্ট আছে, অনেক ব্যাড এফেক্ট আছে। যেমন ধরেন কি করেছে, এই যে নার্সারি লেভেলে দিয়ে দিয়েছে অঙ্গনওয়াড়ির কাছে, অঙ্গনওয়াড়ি আশাকর্মীর মধ্যে দিয়ে দিয়েছে নার্সারি লেভেলে। তারপরে ক্লাস 5 পর্যন্ত কোনো পরীক্ষা ব্যবস্থা নেই, কোনো পরীক্ষা ব্যবস্থা নেই। তারপরে এবার দেখুন, একটা ছেলে যখন 5 থেকে 6 উঠবে তখন সে পরীক্ষা দিলে তো সে এবিসিডিও লিখতে পারবে না। কারণ আমাদের দেশের যে শিক্ষার হাল, বেসিক এডুকেশন যেটা, এলিমেন্টারি এডুকেশন যেটা আমাদের ডেভেলপড কান্ট্রিগুলিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় এলিমেন্টারি এডুকেশনে, আমাদের দেশের তো এলিমেন্টারি এডুকেশনটাই দুর্বল। হ্যাঁ, দুর্বল। কারণ এই যে পরীক্ষা ব্যবস্থাটা নাই। আমরা ছোটবেলায় কি দেখেছি, আমরা পরীক্ষা ছিল বলে আমরা অন্তত পরীক্ষার আগে 2 মাস 3 মাস একটু পড়াশোনা করেছি, পাসটা তো করতে হবে। কিন্তু এখন কি হয়েছে, পরীক্ষা নেই, অটোমেটিক পাস, পড়াশোনা দরকার নেই। যার ফলে কি হয়েছে, এই ক্লাস 8 থেকে 9 উঠলে বা 5 থেকে 6 উঠলে এবিসিডি লিখতে পারে না। আপনি পাস ফেলের কথা বলছেন, ক্লাস 8 অবধি ছিল না আগে, এখন আপনি বলছেন ক্লাস 5 অবধি না, ক্লাস 8 অবধি ফার্স্ট ফেল নেই, ক্লাস 8 অবধি ফার্স্ট ফেল নেই। সেটা তো আগে থেকেই ছিল, আগে থেকে ছিল না। হ্যাঁ, যাই হোক, এরপরে কি করেছে, এবার যেটা নতুন সংযোজন করেছে সেটা হচ্ছে মাধ্যমিকটা করেছে ঐচ্ছিক। এটা এখনো চালু করেনি, 2025 থেকে বা 26 থেকে, হয়তো 2025 থেকে মনে হয়, আমি যত শুনেছি 2025 থেকে চালু করবে। মাধ্যমিকটা হবে ঐচ্ছিক। কিভাবে হবে সেটা? এটা হবে
মানে কেউ দিলে দিতে পারে, আবার না দিলে তার যে 9-10 এর যে স্কুলের মার্কস আছে এটার উপর বেসিস করে তাদেরকে নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, মানে বোর্ড পরীক্ষা হবে না বলছেন? বোর্ড পরীক্ষা হবে। আচ্ছা, বোর্ড পরীক্ষা হবে, কিন্তু কেউ যদি দিতে চায় দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই, সে সার্টিফিকেট পেয়ে যাবে। আচ্ছা, মানে সে তাহলে তাকে সার্টিফিকেট কিসের ভিত্তিতে দেওয়া হবে? ওই যে পরীক্ষা দেবে, আচ্ছা, তাকে তো পরীক্ষা দিলই, সে তো তার তো অ্যাসেসমেন্ট হবে। আর যে পরীক্ষা দিল না, সে 9-10 এর যে এভারেজ মার্কস আছে এটার উপর বেসিস করে ওকে নাম্বার দিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। আচ্ছা, এখন হরকিশোর বাবু এখানে আরেকটা জিনিস আসলে কনফিউশন আছে, বিভ্রান্তি আছে, কারণ এক একজন আপনারা এক এক রকম ভাবে বলছেন 9-10 নিয়ে। এখন যতটুকু আমরা শুনেছিলাম বা অন্যরা বলেছিলেন যে কারণ আমাদের পড়ে দেখতে হবে বা আমাদের জানতে হবে বেসিক্যালি ব্যাপারটা, নতুন এডুকেশন পলিসির ব্যাপারটা 9-10, 11-12 সেমিস্টার পদ্ধতিতে হবে। এখন আপনি বলছেন এখানে ঐচ্ছিক, এই ব্যাপারটা আজকে না না, আমি মাধ্যমিক পরীক্ষাটা মাধ্যমিকটা ঐচ্ছিক বলেছি। ওকে ওকে, তারপর আর 11-12 এর যে সেমিস্টার সিস্টেম, তাহলে সেমিস্টার সিস্টেমে হলে কি হবে, আপনি 6 মাসে একটা সেমিস্টার, 6 মাসে একটা সেমিস্টার, তাকে সেমিস্টারের ফি দিতে লাগবে, সেমিস্টারের ফি দিতে লাগবে। এতে কি হবে, স্টুডেন্টের উপর বোঝা বেড়ে যাবে। এখন মার্জিনাল লেভেলে যারা স্টুডেন্ট আছে, গরিব যারা স্টুডেন্ট আছে, তাদের উপর বোঝা বেড়ে যাবে। এটার সঙ্গে স্কুল বন্ধের কি সম্পর্ক? আমি তো আমি বলছি স্কুল বন্ধ কেন, সেমিস্টার হলেই যে পয়সা লাগবে ব্যাপারটা কেন? না 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 না, এটা আপনি স্কুল বন্ধের কারণে, ঠিক আছে, আপনি স্কুল বন্ধের কারণে আপনি আসছেন, কিন্তু আপনি বললেন সেমিস্টার হলে বোঝা হবে, গরিব ছাত্রছাত্রীদের উপর বোঝা হবে। যারা সরকারি স্কুলে পড়ছে, যেসব স্কুলে মানে বিনা পয়সায় পড়ানো হয়, বিনা পয়সায় কোনো পড়ানো হয় না এখন, এখন বিনা পয়সা পড়ানো হয় না। আপনি শুনুন, আপনাকে বলছি এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, বিদ্যাজ্যোতি ছাড়া আর কোন স্কুল নেই, সরকারি স্কুল নেই যেখানে বিনা পয়সা পড়ানো হয় না। আচ্ছা, ফি দিতে লাগে, একটা মিনিমাম ফি দিতেই লাগে, সব স্কুলেই লাগে, সব স্কুলে সরকারি, হ্যাঁ হ্যাঁ, ফি দিতেই লাগে। আচ্ছা, এবং শুধু তা না, এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, আপনি কিন্তু, আমি তো শেষ করতে পারি নাই। হ্যাঁ বলুন। এই যে আজকে ধরেন এই যে ফার্স্ট ফেল নেই, পড়তে পারে না, লিখতে পারে না, নাম লিখতে পারে না, তার ফলে কি হয়েছে, ড্রপ আউট বেড়ে যাচ্ছে, সেমিস্টার ফি দিতে পারে না, ড্রপ আউট বেড়ে যাচ্ছে। এই ড্রপ আউটের কারণে স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, সরকারি স্কুলগুলোতে পড়াশোনা হয় না, শিক্ষক নেই। এই যে আজকে যারা 10,323 যারা শিক্ষকতা করত, এরা তো এখন নেই, আর তারপরে শিক্ষক নিয়োগ নেই, পার্মানেন্ট শিক্ষক নিয়োগ নেই, ফলে শিক্ষক নেই। হ্যাঁ, আচ্ছা, শিক্ষক নেই, ফলে এবং ছাত্রছাত্রীরা যে এই যে আজকে এই যে ড্রপ আউটের কারণে ছাত্র সংখ্যা স্কুল কমে যাচ্ছে। সরকার কি করছে, সরকার করছে কি, দুইটা স্কুলকে একসাথে কম্বাইন করে দিচ্ছে, 3টে স্কুলকে একসাথে কম্বাইন করে দিচ্ছে। টিচার ক্লাস্টার সিস্টেমে করছে, টিচার করছে। একজন টিচারকে বলে এতে এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে সিস্টেম, একজন বায়োলজি টিচার, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তুমি এই স্কুলে এই স্কুলে এই স্কুলে এই স্কুলে গিয়ে বায়োলজি পড়াবে। আচ্ছা, তার সে এই স্কুলের শিক্ষক, ধরেন একটা স্কুলের শিক্ষক, সে এই স্কুলে বায়োলজি পড়াবে, ওই স্কুলে বায়োলজি পড়াবে, ওই স্কুলে বায়োলজি পড়াবে, ওই স্কুলে বায়োলজি পড়াবে। এটা হচ্ছে ক্লাস্টার সিস্টেম এরকম চালু করতে যাচ্ছে। ফলে হয় যে এটাও কি নয়া শিক্ষানীতিতে? হ্যাঁ, নয়া শিক্ষানীতি, এবং শুধু নয়া শিক্ষানীতি নয়, এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প, এই প্রকল্পে ক্লাস্টার রয়েছে। এবং হয়েছে কি, আজকে আপনার এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পটা, যে এটা কিন্তু এই যে টিচার যে নিয়োগ করবে, এটা এনজিও, স্কুলটা পরিচালনা করবে এনজিও, গভর্নমেন্ট এটা কোনো দায়িত্ব দেবে না, সমস্ত প্রপার্টি এনজিও কে দিয়ে দেবে, এনজিও এটা পরিচালনা করবে, এনজিও পরিচালনা করবে। তাই আপনি এনজিও যে একটা স্কুল পরিচালনা করবে, কিসের জন্য করবে? না, তার তো একটা প্রফিট মোটিভ মেন্টালিটি থাকতে আছে। প্রফিট ছাড়া সে একটা স্কুল পরিচালনা করবে? আমরা তো জানি বর্তমান যে প্রাইভেটাইজেশনের যুগে এই যে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ইউনিভার্সিটি কি হারে বাড়ছে, এরা এগুলি বাড়ছে। প্রাইভেট সংস্থা একটা জিনিস, এনজিও একটা জিনিস। এনজিও তো নন প্রফিটেবল গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখন আপনি বলছেন যে এনজিও হলো পয়সা তো প্রয়োজন আছে, পয়সা আপনি করবেন, তারা স্টুডেন্টের উপর ফি ইম্পোজ করবে। ওকে, হ্যাঁ, তাহলে এটা বিদ্যাজ্যোতির ক্ষেত্রে হচ্ছে, বিদ্যাজ্যোতি। কিন্তু আমরা জানতে চাইছি যে বিদ্যাজ্যোতি তো বন্ধ হচ্ছে না, বিদ্যাজ্যোতি কি বন্ধ হচ্ছে? না, বিদ্যাজ্যোতি বন্ধ, কিন্তু সরকারি স্কুল যে বন্ধ হবার যে একটা কথা যে চলছে বা শোনা যাচ্ছে, বা এই যে বিভিন্ন সংগঠন থেকে বলা হচ্ছে যে প্রায় 511টি স্কুল রাজ্যের বন্ধ করার জন্য
একটা নোটিশ যাচ্ছে বা যাবে, এই ধরনের একটা কথা উঠছে। নোটিশ নয়, একটা সিদ্ধান্ত হচ্ছে, লিস্ট আউট হচ্ছে 3টে জেলায়, 511টি স্কুল 3টে জেলা, এবং যদি সবগুলো জেলা হয় তাহলে সেটা 1,500-2,000 স্কুল হতে পারে। সেটার ব্যাপারে আপনারা কতটুকু ওয়াকিবহাল এবং সেটা কেন করা হচ্ছে বলে আপনারা মনে করেন? না, এগুলি দেখুন, এগুলি আজকে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, পরিকাঠামো অত্যন্ত দুর্বল। আজকে এই যে দেখেন, বিদেশের যে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে স্কোয়ার, একদম এলিমেন্টারি লেভেল থেকে এভাবে ওঠে, আর আমাদের সিস্টেম রয়েছে পিরামিডের মতন। পিরামিডের মতন 1000 স্টুডেন্ট ভর্তি হলো, গিয়ে দেখেন উপরের দিকে একজন উঠলো, এই পিরামিডের। এটা কেন হবে? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়াতেই গলদ। আজকে আমরা এলিমেন্টারি এডুকেশনের উপর জোর দিই না, এলিমেন্টারি এডুকেশনের উপর জোর দিই না। আজকে জাপান, চীন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে গিয়ে দেখেন এলিমেন্টারি এডুকেশনের উপর তারা বিশেষ জোর দেয়, সেখান থেকেই ভবিষ্যৎ তৈরি হয়। আচ্ছা, এখন আপনি এই যে বলছেন যে এতটি স্কুল বন্ধ হয়ে যাবে, আজকে আমি যতটুকু জানি, আমরা দেখতে পাচ্ছি আজকে যারা লোয়ার মিডল ক্লাস, যারা লেবার ক্লাস, এরা পর্যন্ত আজকে প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে। আজকে যা রাজমিস্ত্রি, রং মিস্ত্রি বা বিভিন্ন ধরনের খেটে খাওয়া সাধারণ মানুষ যতটুকু উপার্জন করে, কষ্ট করে, তারা চাইছে তার ছেলে মেয়েটা তাদের কষ্টার্জিত যে উপার্জন দিয়েও হোক, কষ্ট করেও হোক, তারা প্রাইভেট স্কুলে পড়াবে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, কারণ সরকারি স্কুলে পড়াশোনাই হয় না। আচ্ছা, সরকারি স্কুলে পড়াশোনায় নাম লিখতে পারে না। আমি একটা অনুষ্ঠানে আমি দেখেছি, একটা ছেলে দেখে দেখে কবিতা পড়তে পারে না। না, এখানে আর কিছু আমার একটা প্রশ্ন আছে। তাহলে আপনি এই অভিযোগটা অনেকেই করে যে ঠিক আছে, আপনি বলছেন সবাই এখন প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে। প্রশ্ন হচ্ছে যে একদিকে সরকারি স্কুল বন্ধ করার কথা শোনা যাচ্ছে, আর অন্যদিকে আপনি বলছেন যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না। সরকারি স্কুলে শিক্ষক আছে, ছাত্র আছে, বা এখন কিসের অভাবে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, সেই দায়টা কার? মানে কেন হয় না? মানে সেটা কি একটা কালচার, সংস্কৃতি, যে সরকারি স্কুলে পড়াশোনা না হওয়ার যে সংস্কৃতি বহুদিন আগে থেকে চলে আসছে, সেটারই কুফল, নাকি তার একটা অন্য কোনো দিক আছে? আমরা তো সরকারি স্কুলে পড়াশোনা করেছি। তাহলে কোন জায়গায় সমস্যাটা, কোন জায়গায়? না, এখন হয়েছে কি, হয়েছে এখন মানে সরকার তার যে দায়িত্ব, সরকার যে দায়িত্ব, শিক্ষা, স্বাস্থ্য, এগুলির প্রতি যে দায়িত্ব, সরকার এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করছে, যার জন্য শিক্ষা খাতে বাজেট কম, স্বাস্থ্য খাতে বাজেট কম, হ্যাঁ, সঠিকভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে না, এরকম স্কুল আছে যে ধরেন 500 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ, 5 জন শিক্ষক বা 10 জন শিক্ষক, আচ্ছা, 10 জন শিক্ষক, বা এরকমও স্কুল আছে প্রত্যন্ত অঞ্চলে 1 জন শিক্ষক বা 2 জন শিক্ষক দিয়ে একটা স্কুল চলছে, যেটা চলে না। আবার আমরা এরকমও শুনছি যে এমনও স্কুল আছে যেখানে 4 জন শিক্ষক আছে, অথচ ছাত্র নেই 2-3 জন। এখন সেই স্কুলগুলোকে বন্ধ করে সেটাকে অন্য কোনো স্কুলের সাথে যুক্ত করে দেওয়ার না, এটা কিন্তু দেখুন, এটা কিন্তু সামাজিক বিষয়। আচ্ছা, এটা কিন্তু এই যে শিক্ষাটা কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার, শিক্ষাটা কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার। একটা জিনিস মনে রাখবেন, স্বাস্থ্য, শিক্ষা, এগুলি কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার। আপনি একটা স্কুলে 10 জন স্টুডেন্টও যদি থাকে, সেই জন্য সেই কজ থেকে স্কুলটা বন্ধ করে দেওয়া অন্যায়। স্কুলটা বন্ধ করে দেওয়া অন্যায়, কারণ এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি ফর দি অফ দি গভর্নমেন্ট। আপনার এই যে প্রাইমারি হেলথ সেন্টার, এই যে ধরেন আপনি প্রাইমারি হেলথ সেন্টার, আমি দেখেছি 25 কিলোমিটারের মধ্যে একটা প্রাইমারি হেলথ সেন্টার। তাইলে এখানে তাহলে কি আপনি রুগী আসে না দেখে কি তার প্রাইমারি হেলথ সেন্টারটা বন্ধ করে দেবে? আচ্ছা, না, বন্ধ করে দেবে। তাহলে একটা স্কুলে 5 জন 10 জন স্টুডেন্ট থাকলে স্কুলটা বন্ধ করে দেব না, এটা তো হতে পারে। এখানে যুক্তি যেটা দেওয়া হচ্ছে বা যারা দিয়েছেন, যারা বলছেন যে পক্ষে যারা কথা বলেছেন এই স্কুলগুলোর বন্ধে, ওনারা বলেছেন যে এই স্কুলগুলোকে বন্ধ করে এই স্কুলগুলোর যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে না, কিন্তু তাদেরকে পাশে যে স্কুল রয়েছে বা
কোনো একটা জায়গায় 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে বলা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে স্কুল থাকতে হবে। এখন 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে দুটো স্কুল আছে, একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, এবং প্রাইমারি স্কুলটাকে সেখানে বন্ধ করে বলা হচ্ছে যে যারা ছাত্রছাত্রী ছিল এবং শিক্ষক ছিল তাদেরকে সবাইকে সেই উচ্চ মাধ্যমিক স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাতে কি মানে কোন জায়গাতে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে, মানে আপনারা কোনোভাবে দেখছেন? আপনাকে বলছি, এই যে এটাকে বলা হয় মার্জার, এটাকে বলা হয় মার্জার। আজকে দেখুন, এই যে স্টেট লেভেলের যে এন্ট্রান্স পরীক্ষাগুলি বাদ দিয়ে যে এনটিএ করেছে, কি হয়েছে? আপনি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি বলুন না। এই যে আজকে রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলি বন্ধ করে দিয়ে যে ন্যাশনাল লেভেলে জয়েন্ট এন্ট্রান্স করেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি বলুন না। এটা যতক্ষণ পরীক্ষা চলছিল ঠিক ততক্ষণ ভালো হয়েছে। যখন এই ধরনের আজকে যখন যেটা হয়েছে, এখন প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা এই দুর্নীতি হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, তখন নিশ্চয়ই মানুষ বলবে যে এটা খারাপ হয়েছে। একটা বিষয় শুনুন, একটা জিনিস, আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, এখানে একটা জিনিস বলতে লাগে, যদি এটা বলা ঠিক হবে না। দেখেন, ব্যবস্থায় যদি দুর্নীতি হয়, সিস্টেমে যদি দুর্নীতি থাকে, সিস্টেম, আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমি মানে ডিটেলস ভেঙে বলতে চাই না। সিস্টেমে যদি দুর্নীতি থাকে, ধরেন আপনি নদীর জলটা পুরোটা ইয়ে হয়ে গেল, মানে দূষিত হয়ে গেল, নদীর জল সবটা দূষিত, তা আপনি এটা কি করে ইয়ে করবেন, শুদ্ধ করবেন? কি করে শুদ্ধ করবেন? আমাদের পুরো ব্যবস্থায় আজকে এই যে আপনি কি তাহলে আশা ছেড়ে দিচ্ছেন? না, আমরা আশা ছাড়িনি। সেই জন্য তো আমরা লড়াই করছি। আমরা সেই জন্য তো লড়াই করছি, ভালো মানুষ তৈরি করার জন্য, ভালো স্টুডেন্ট, ভালো চরিত্র, ভালো মানুষ গড়ার জন্যই তো আমরা লড়াই করছি। এই যে সেভ এডুকেশন কমিটি আজকে সারা ভারতবর্ষে শিক্ষা আন্দোলন করছে কেন? কারণ আজকে বিদ্যাসাগর নেই, আজকে রবীন্দ্রনাথ নেই, শরৎচন্দ্র নেই, রামমোহন নেই, বিদ্যাসাগর আজকের দিনে আজকে অচল। আজকে শুনেন, এই যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, হ্যাঁ, আজকে অবজেক্টিভ টাইপ, বিদ্যাসাগর কে ছিলেন, উনি কি করেছেন, উনার অবদান কি সমাজে? এসব নেই। বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছেন? ঠিক দাও, কিন্তু বিদ্যাসাগরের যে সমাজে অবদান, এগুলি নিয়ে কোনো বিষয়বস্তু নেই। ফলে আজকে এই যে আমাদের দেশের মনীষী মহাপুরুষদের যে চর্চা, তাহলে আপনি নেই, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নেই শিক্ষা ব্যবস্থার ভিতরে। তার চেয়ে বুঝতে পারেন আজকে এখন এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি ছেলে মেয়েদের শুনেন, আমি বলছি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এখানে পোস্ট অফিস চমুনিতে একটা সংগঠন ক্ষুদিরামের শহীদ দিবস পালন করছে। আমি পাশে দাঁড়িয়ে আছি, আমি তখন চাকরিজীবী, পাশে দাঁড়িয়ে আছি। নেতাজি স্কুলের স্টুডেন্টরা যাচ্ছে, জিজ্ঞেস করছে এটা কে? কেউ বলছে এটা সুকান্ত ভট্টাচার্য, কেউ বলছে এটা নেতাজি সুভাষ বসু, কেউ সঠিকভাবে বলতে পারছে না। তাহলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, এবার বুঝুন যে স্টুডেন্টরা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানে না, আমাদের দেশের যারা রেনেসাঁ আন্দোলনের ইতিহাস জানে না। তাহলে মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করছে, কারণ যাতে আমাদের দেশের মনীষীরা না, আমাদের দেশের মনীষীদের কত বয়সে চিনবে? কারণ আপনি বলছেন ছাত্ররা যাচ্ছে, এখন কোন বয়সে ছাত্ররা যাচ্ছে? সেই বয়সে ছাত্ররা আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী বা মনীষী, ওনাদের চেনার বয়স হয়েছে কিনা সেটাও একটা প্রশ্ন থাকতে পারে। একদম যদি ছোট ক্ষুদেরা যদি হয়, ক্ষুদে শিশুরা ক্ষুদেরা অনেক সময় নাও জানতে পারে। এখন সে বিষয়টা আমরা এই মুহূর্তে আজকে আলোচনা করছি না, আমরা নিট নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথাও আপনি বললেন। এখন সময় খুব বেশি নেই, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে রাজ্যের শিক্ষাঙ্গনে আপনারা অনেকগুলো অভিযোগ তুলেছেন, সেটা বিদ্যাজ্যোতি স্কুল হোক বা নয়া শিক্ষানীতি হোক। রাজ্যের শিক্ষার উন্নয়নের জন্য কি কি করা উচিত বলে আপনারা মনে করেন এবং কি প্রস্তাব রাখবেন, বা আপনাদের কি ধরনের পরামর্শ থাকবে? এটা শুনুন, এটা
এটা তো একটা সিস্টেম, শিক্ষা ব্যবস্থাটা তো একটা সিস্টেম। সিস্টেম। ঠিক আছে, ত্রিপুরার জন্য এই দেখুন আমাদের আপনারা অল ইন্ডিয়া কাজ আমাদের করছেন। আমাদের দাবি হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করো। আচ্ছা, ত্রিপুরার জন্য বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করো। আর হ্যাঁ, বাতিল করো। হ্যাঁ, এবং সেমিস্টার সিস্টেম বাতিল করো। মানে নয়া শিক্ষানীতি চালু হবে কিন্তু সেমিস্টার নীতিটা থাকবে না। নয়া শিক্ষানীতিও আমরা বিরোধিতাই করছি, কিন্তু আমি সংক্ষেপে বলছি সেমিস্টার সিস্টেম বাতিল করো। হ্যাঁ, বিদ্যাজ্যোতি প্রকল্প বন্ধ করো। ছাত্রদের থেকে, এই যে গরিব ছাত্রছাত্রীদের থেকে, আমরা তো বিনা পয়সায় স্কুলে পড়াশোনা করেছি, কলেজেও বিনা পয়সায় পড়াশোনা করেছি। এখন তো অর্থনৈতিক অবস্থা গরিব মানুষের আরো খারাপ। তাইলে তুমি এই যে অর্থনৈতিক চাপে পড়ে তো ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দেয়। হ্যাঁ, ফলে আমাদের প্রশ্ন, আমাদের দাবি, তুমি স্টুডেন্টের উপর আর্থিক বোঝা চাপাতে পারবে না। সমস্ত বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রদের পড়াতে হবে। সরকার এটার দায়িত্ব নিতে হবে। সেমিস্টার কথা চলবে না। এই যে আজকে আপনাকে আরেকটা কথা বলে রাখি, ডিগ্রি লেভেলে কোনো স্পেশালাইজেশন কোর্স নেই। যেমন আজকে একসময় কি ছিল, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথমেটিক্স অনার্স, বায়োলজি অনার্স, হ্যাঁ, ইংলিশ অনার্স, বেঙ্গলি অনার্স নেই। এখন এই যে নয়া জাতীয় শিক্ষা নীতিতে এটা করেছে কিনা আমি তো এখনো জানি না, কিন্তু এটা এনেছে যে কেউ যদি ফিজিক্স পড়ে বাংলা নিতে চায় সে বাংলা নিতে পারবে, কেউ যদি ফিজিক্স পড়ে ইকোনমিক্স নিতে পারবে। কেউ যদি অসুবিধা কোথায় হয়েছে, মানে এখন ধরুন যেটা নয়া শিক্ষানীতিতে প্রথম বর্ষে চালু হয়েছে এবং কেউ সাবজেক্ট নিচ্ছে কম্বিনেশন অফ সাবজেক্ট, সেটাই কম্বিনেশন সাবজেক্ট, পিওর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। না, পিওর সায়েন্স থাকছে না এখন, এখন ফিজিক্সের সঙ্গে এখন হিউম্যানিটিজ বা আর্টস এর দুটো সাবজেক্ট নিতে চাইছে। শুনুন না, আমি বলছি আমরা ছোটবেলায় কি দেখেছি বা কলেজ লেভেলে কি দেখেছি, ওই ছেলেটা পিওর সায়েন্স নিয়ে, ফিজিক্স অনার্স নিয়ে পড়ছে, ওই কেমিস্ট্রি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফিজিক্স পিওর সায়েন্সের স্টুডেন্ট, এরকম দেখেছি। এবং স্কুলগুলিতে এভাবে নিয়োগ হতো। এখন হবে কি, এখানে মাল্টিপল সাবজেক্ট সিলেকশন করে সেটা তারা যার যার ইচ্ছা মতো সাবজেক্ট নেবে। এখানে স্পেশালাইজেশন থাকবে না। স্পেশালাইজেশন হবে কি, শিক্ষার ডিগ্রেডেশন হবে না। স্পেশালাইজেশন হবে না সেটা আমরা মানতে পারছি না, বা এই কথাটাতে আপনি শিক্ষার ডিগ্রেডেশন হবে কিনা সেটা সময় বলবে, সেটা আমাদের হাতে নেই। কিন্তু এই যে আপনি বলছেন যে স্পেশালাইজেশন হবে না, কেউ একজন ফিজিক্সের সঙ্গে যদি কেমিস্ট্রি আর ম্যাথস না নিয়ে কেউ যদি ইকোনমিক্স আর জিওগ্রাফি পড়ে এবং তার সঙ্গে সে ফিজিক্সটা যদি ফিজিক্সে সে যদি অনার্স করে যদি সে স্পেশালাইজ হতে পারে, তাহলে তাকে অনার্স থাকবে না তখন তাকে, আপনি বলছেন। ওকে, তাহলে এখানে আমরা বিভ্রান্ত হচ্ছি, কারণ এই ব্যাপারটা এবং শুধু তা না, গুরুত্ব সহকারে আরেকটু বিস্তারিত জানতে হবে। আপনি তাহলে আরেকটা জিনিস বলে রাখি, যে নয়া জাতীয় শিক্ষানীতিতে কেউ যদি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে যদি সে মনে করে ফার্স্ট ইয়ারের সার্টিফিকেট নিয়ে কলেজ থেকে, সেটা পুরনো জিনিস, আমরা জানি, মানে পুরনো জিনিস বলতে সেটা নিয়ে অনেকদিন আলোচনা হয়ে গেছে, মানুষ জানে যে প্রথম বর্ষে যদি সে পড়াশোনা ছাড়তে চায় সে সার্টিফিকেট পাবে, দ্বিতীয় বর্ষ সার্টিফিকেট পাবে, তৃতীয় বর্ষ সার্টিফিকেট পাবে। এটা কি হলো নাকি? কিন্তু এখন সেটা নয়া শিক্ষানীতির সেটা সুফল না কুফল সেটা সময় বলবে। কিন্তু এই যে সাবজেক্ট চয়নের ব্যাপারটা, সেটা ছাত্রছাত্রীরা নিতে পেরেছে কতটা, এবং বিভিন্ন স্কুলে বা স্কুলে তো চালু হয়নি এখন, কলেজে ছাত্রছাত্রীরা যখন এই যে সাবজেক্ট আপনি বলছেন ফিজিক্সের সঙ্গে অন্যান্য সাবজেক্ট নিচ্ছে, সেটা ছাত্রছাত্রীরা নিলেও সেখানে কতটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের পড়াশোনা করানোর জন্য, যে ফিজিক্সের সঙ্গে যদি কেউ যদি সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্স নেয় তাহলে সেখানে তার টিচার রয়েছে কিনা, প্রফেসর রয়েছে কিনা, সেই দিকগুলো অবশ্যই আমাদের আলোচনার বিষয় রয়েছে। কিন্তু কোনটাতে কি হবে, পড়াশোনা এভাবে করলে পরে কি হতে পারে সেটা তো অবশ্যই সময় বলবে। তবে নিট নিয়ে আপনাদের অবস্থান এবং রাজ্য শিক্ষার যে নানান দিক নিয়ে আপনি আজকে আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ হরকিশোরবাবু আপনাকে আজ সঙ্গে থাকার জন্য, নমস্কার, আলোকপাত করার জন্য। দর্শক বন্ধুরা, রাজ্যের শিক্ষার নানান দিক নিয়ে আমাদের সঙ্গে আজ আলোচনা করলেন অবশ্যই অল ইন্ডিয়া সেভ এডুকেশনের রাজ্য শাখার সদস্য হরকিশোর ভৌমিক। নিট পরীক্ষার ওনাদের অবস্থান কি, ওনারা চাইছেন এনটিএ স্ক্র্যাপ হোক, এনটিএ কে বাতিল করা হোক, জাতীয় স্তরে এই প্রবেশিকা পরীক্ষা বন্ধ করে রাজ্যভিত্তিক আবার প্রবেশিকা পরীক্ষা হোক, এবং এবারের যে নিট পরীক্ষা হয়েছে তা বাতিল করে নতুনভাবে আবার রিনিট হোক। এখন আবার কি হবে নিট পরীক্ষা, বিতর্কের পর কিন্তু কিছুটা পিছু হচ্ছে কেন্দ্র বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, অনলাইন পরীক্ষার চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে বৃহস্পতিবার কি রায় দেবেন মাননীয় উচ্চ আদালত, সেদিকে তাকিয়ে নিট পরীক্ষার্থী সহ গোটা দেশের মানুষ।
নিট পরীক্ষার নানান আপডেট সহ রাজ্যের শিক্ষার আঙ্গিনায় চোখ রাখছি আমরা। তাই আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।